প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগতম। ড্যাড যখন বলছে ঘরে থাকো, আমরাও বলছি ঘরে থাকো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনায় আমাদের সবার প্রিয় অভিভাবক গোলাম সরোয়ার স্যারের নেতৃত্বে আমরা সকল শিক্ষক চেষ্টা করছি তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে ঘরে বসেও বিশ্বকে জয় করার জন্য। আমরা ঘরে বসে বিশ্বকে কিভাবে জয় করব তার প্রতীকী হিসাবে দেখাই দেব ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজ। তো আজকে আমার বোর্ডে লেখা আছে চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন অর্থাৎ কেমিক্যাল চেঞ্জ। আমার আলোচ্য বিষয় রাসায়নিক সাম্যাবস্থা। পরবর্তীতে শিখাবো রাসায়নিক সাম্যাবস্থা যে গতিময় অবস্থা তা শিখাবো। লাসাতিলের নীতি, কেপি ও কেসির মাধ্যমে কিভাবে সম্পর্ক তৈরি হয়, গাণিতিক সমস্যা। তো শুরুতে আমরা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। রাসায়নিক সাম্যাবস্থা বোঝার আগে আমাদের কিছু জিনিস বুঝতে হবে যা তোমরা জানো। দেখো, একমুখী বিক্রিয়া। যে বিক্রিয়া শুধু সম্মুখ দিকে সংঘটিত হয়, পশ্চাৎ দিকে কি হবে না, অগ্রসর হবে না, তাকে আমরা জানি একমুখী বিক্রিয়া। তাহলে একটা উদাহরণের মাধ্যমে দেখি। ক্যালসিয়াম কার্বনেট, তোমরা সবাই চেনো ক্যালসিয়াম কার্বনেট মানে কি, চুনা পাথর। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি কি দেখা যাবে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম কার্বনেটটা কি ছিল, সলিড মানে কঠিন পদার্থ ছিল, এটাও আমার একটা সলিড পদার্থ। কার্বন ডাই অক্সাইডটা কি হলো, গ্যাস। দেখা যাবে যদি খোলা পাত্রে আমরা এই বিক্রিয়াটা করাই কি হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা চলে গেল, যে উপর দিকে তীর চিহ্নের মাধ্যমে বুঝেছি কার্বন ডাই অক্সাইড গ্যাসটা চলে গেল। তাহলে কি হবে, যে কার্বন ডাই অক্সাইডটা আবার বিপরীত ক্রমে ফিরে আসবে না যদি খোলা পাত্রে বিক্রিয়া করানো হয়। তাহলে এই বিক্রিয়াটা একমুখী বিক্রিয়া, আমরা একটা মাত্র তীর চিহ্ন দ্বারা প্রকাশ করছি। দেখি আমরা উভমুখী বিক্রিয়াটা কি। উভমুখী বিক্রিয়া, যে বিক্রিয়া সম্মুখ দিকে সংঘটিত হবে আবার বিপরীত ক্রমে কি হবে, বিয়োজন উৎপাদটা ভেঙে নতুন করে কি বলো বিক্রিয়ক পদার্থ পাওয়া যাবে, তার হচ্ছে কি বলো উভমুখী বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হবে। যেরকম আমরা সাধারণ একটা সমীকরণের সাহায্যে দেখাতে পারি যে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হবে কি, হাইড্রোজেন আয়োডাইড। এখানে আমরা অর্ধতীর দিছি, উভয় দিকে কি বলো অর্ধতীর দিছি। অর্ধতীর মানে হচ্ছে বিক্রিয়াটা যখন হাইড্রোজেন আয়োডিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, বিপরীত দিক থেকে আবার কি হয়, হাইড্রোজেন আয়োডাইডটা ভাঙে। এই যে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, হাইড্রোজেন আর আয়োডিন। তাহলে এই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া, সম্মুখ থেকেও হলো আবার কি হলো বিপরীত দিকেও সংঘটিত হলো। আমরা আসলে পড়াবো হলো রাসায়নিক সাম্যাবস্থা, কিন্তু বললাম কি একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া। আমাদের আগের পূর্ববর্তী পাঠের একটু আলোচনাটা করে নিলাম। তোমরা জানো কেমিক্যাল চেঞ্জ অর্থাৎ রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, আর এখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে দুইটা কোশ্চেন থাকে, বেশিও থাকতে পারে কিন্তু দুইটা কোশ্চেন থাকবে এখান থেকে। তাহলে আমরা যদি আগে গ্রিন কেমিস্ট্রিটা পড়াই ফেলতাম তাহলে একটা টপিক শেষ হতো। আমরা এখন শুরু করছি কি রাসায়নিক সাম্যাবস্থা থেকে। রাসায়নিক সাম্যাবস্থা, লাসাতিলের নীতি, কেপি কেসি, এই সম্পর্কগুলো যদি আমরা জানি তাহলে একটা কোশ্চেন মোটামুটি আনসার করা যায়। তো আমরা আগাই সামনের দিকে। যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার শিক্ষার্থী আছো, সেকেন্ড ইয়ার শিক্ষার্থীরা তোমরা একটু চোখ বুলিয়ে নাও, তোমাদের রিভিশন হয়ে যাবে। ঘরে বসে আসছো, অনেকটা সময় পাচ্ছ, তার মানে আমরা বারবার রিভিশনে থাকবো। ফার্স্ট ইয়ার যারা তোমরা একটু দেখো ভালো করে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টের মধ্যে লিখে দিতে পারবা। আর পরবর্তীতে ক্লাসে বা পরবর্তী ক্লাসে যখন কেপিকেসির মাধ্যমে আমরা অঙ্কে চলে যাব, বিয়োজন ধ্রুবক দিয়ে করাবো, সবকিছু তোমাদের আবার ডিটেইলস দেখিয়ে দেব। তো চলে আমরা আগে ক্লাসে যাই। এখানে রাসায়নিক সাম্যাবস্থার সংজ্ঞা যখন আমরা নিয়ে আসবো, একমুখী বিক্রিয়া কি উভমুখী বিক্রিয়া কি সেটা আমাদের একটু জানতে হয়। এর জন্য যা শুধু একমুখী আর উভমুখী বিক্রিয়া সম্পর্কে কথা বললাম।
তাহলে দেখি আমরা রাসায়নিক সাম্যাবস্থাটা কি। যে অবস্থায় কোন উভমুখী বিক্রিয়ায় সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার কি থাকবে, সমান থাকবে। আর সময়ের সাথে সাথে যদি সম্মুখবর্তী বিক্রিয়ার হার আর পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারের মানে ঘনমাত্রার কোনো পরিবর্তন না ঘটে, মানে উৎপাদের ঘনমাত্রা যদি একই থেকে যায়, তাকে কি বলা হয়, রাসায়নিক সাম্যাবস্থা। তোমরা জানো, আমি আবারও কথাটা বলতেছি, যদি কি হয়, যে অবস্থায় কোন উভমুখী বিক্রিয়ায় সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার কি থাকে, সমান থাকে। সময় পরিবর্তনের সাথে সাথে সম্মুখ বিক্রিয়ার আর পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার একটা সময় কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর এই সময় কোনো ঘনমাত্রার পরিবর্তন ঘটবে না, তখন তাকে আমরা কি বলবো, রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে খুব ভালোভাবে রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা দেখতে পারবো। একটু দেখি চিত্রটা কিরকম হবে। যদি আমরা x অক্ষ বরাবর, অর্থাৎ আমরা যদি x অক্ষ বরাবর সময়টি দেই, কি দিলাম, সময়, আর y অক্ষ বরাবর যদি আমরা বিক্রিয়ার হারটাকে নির্দেশ করি, বিক্রিয়ার হার, তাহলে দেখা যাবে সম্মুখবর্তী শুরুতে কি থাকে, তোমরা জানো যে সম্মুখবর্তী বিক্রিয়াটা খুব দ্রুত সংঘটিত হয়, মানে সামনের দিকে কি হচ্ছে বলো, খুব দ্রুত সংঘটিত হচ্ছে। আর পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারটা আস্তে আস্তে কি হচ্ছে বলো, কমে যাচ্ছে। একটা সময় দেখা যাবে সম্মুখবর্তী বিক্রিয়ার হারটা কি হবে, কমতে থাকবে, পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারটা কি থাকবে, বাড়তে থাকবে। যখন দুইটা সাম্যাবস্থা থাকবে, অর্থাৎ সমান হয়ে যাবে, তার নামই হচ্ছে কি বলো, রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে আমরা এটাকে যদি আমরা ইন্ডিকেট করি কিভাবে বলো, সম্মুখবর্তী বিক্রিয়া বা সম্মুখমুখী, সম্মুখমুখী বিক্রিয়া। আর এটাকে আমরা কি বলবো, পশ্চাৎ। এই যে দেখো, সাধারণত আমরা এই অবস্থাটা দেখাচ্ছি, এই অবস্থাটা হচ্ছে কি আমাদের রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে এটাকে আমরা কি লিখবো, রাসায়নিক সাম্যাবস্থা। শুধু সাম্যাবস্থা বলে লিখে রাখি, তোমরা তো বুঝতে পারছো যে আমরা সাম্যাবস্থা সম্পর্কে আলোচনা করতেছি, সাম্যাবস্থা। তাহলে দেখো, বিক্রিয়ার শুরুতে ধরো আমরা একটা বিক্রিয়া যদি দেখি, হাইড্রোজেন আয়োডিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে বলো, হাইড্রোজেন আয়োডাইড। একটু দেখো এদিকে, হাইড্রোজেন আয়োডিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হলো বলো, হাইড্রোজেন আয়োডাইড। এখন বিপরীত দিক থেকে যদি আমরা আবার এই বিক্রিয়াটাকে ভাঙি, মানে হাইড্রোজেন আয়োডাইডটা যদি বিয়োজিত হয়, তাহলে দেখা যাবে হাইড্রোজেন আর কি উৎপন্ন হয় বলো, আয়োডিন উৎপন্ন হয়। তাহলে লক্ষ্য করো, শুরুতে কি হলো, হাইড্রোজেন আর আয়োডিন, মানে সম্মুখবর্তী বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। আবার বিপরীত দিক থেকে যখন বিক্রিয়াটা ভেঙে যায়, তখন দেখা যায় হাইড্রোজেন আর আয়োডিন উৎপন্ন হয়। তাহলে কি হলো, এই অবস্থায় যখন হয় তখন এরকম ভাবে থাকবে, হাইড্রোজেন প্লাস আয়োডিন, অর্থাৎ উভমুখী বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে কি বলে, একটা উভমুখী বিক্রিয়া। আর এই উভমুখী বিক্রিয়াটা কি বলো, সাম্য অবস্থায় আছে। এখন অনেকেরই ধারণা রাসায়নিক সাম্যাবস্থা থেমে যায়। আসলে কি রাসায়নিক সাম্যাবস্থা থামে না, রাসায়নিক সাম্যাবস্থা থামে না। সকল রাসায়নিক বিক্রিয়া কি বলো, উভমুখী বিক্রিয়া। আর মনে হচ্ছে যে এই বিক্রিয়াটা কি হচ্ছে, সম্মুখবর্তী বিক্রিয়া আর পশ্চাৎবর্তী বিক্রিয়া যখন সমান হয়ে গেল, তখন রাসায়নিক সাম্যাবস্থাটা কি হয়ে গেল বলো, থেমে গেল, অনেকের ধারণা। কিন্তু আসলে রাসায়নিক সাম্যাবস্থা কি বলো, গতিময় অবস্থা, আর এটা কি বলো, একটা সচল অবস্থা। আমাদের দ্বিতীয় টপিকটা ছিল তাই। দেখো, রাসায়নিক সাম্যাবস্থা, গতিময় অবস্থা। আমরা এই অবস্থায় যাব। দেখো, রাসায়নিক সাম্যাবস্থার আমরা সংজ্ঞার মাধ্যমে, যে চিত্রের মাধ্যমে বুঝতে পারলাম, এখানে কি কোনো প্রবলেম আছে, মনে হয় না থাকার কথা। আর আমরা যাব রাসায়নিক সাম্যাবস্থা যে থামে না, অর্থাৎ চলতে থাকে, মানে গতিময় অবস্থা, তা এখন বোঝাবো। আমরা ছোট একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। দেখো, কোন বিক্রিয়া এরকম যদি হয়, আয়রনের সাথে আমরা সিলভার বিক্রিয়া করালাম, তাহলে দেখা যাবে সিলভারের যে দ্রবণটা ছিল সেটা নিচে কি বল, অধক্ষেপ হিসেবে পড়ে থাকবে। তার মানে সলিড, অর্থাৎ কঠিন আকারে থেকে যাবে। আর এখানে কি উৎপন্ন হবে, Fe3+। তাহলে লক্ষ্য করো, এই বিক্রিয়া
যেহেতু আমরা কি লিখতেছিলাম বলো, রাসায়নিক সাম্যাবস্থা, তার মানে স্থির অবস্থা আছে। তোমরা জানো যে রাসায়নিক সাম্যাবস্থা কি বলো, স্থিতিশীল অবস্থা। তোমাদের মানে বোঝাবো যে গতিশীল অবস্থা, কিন্তু তোমরা মনে হচ্ছে কি বলো, স্থিতিশীল অবস্থা। যেটা মনে হচ্ছে কি বলো, স্থির হয়ে আছে, যেহেতু উভয় দিকে বিক্রিয়াটা কি বলো থেমে গেছে এখন, কিন্তু আসলে থামবে না। এখানে যখন আমার সলিড অবস্থায় ছিল, আর এখানে Fe3+ এর সাথে যদি আমরা আরো কিছু সিলভার, এটাকে আমরা স্টার হিসেবে দিলাম। স্টার বলতে এটাকে আমরা উত্তেজিত অবস্থায়, অর্থাৎ কিছু তেজস্ক্রিয় সিলভার যদি এখানে আমরা ছেড়ে দেই, কি বলছি, তেজস্ক্রিয় সিলভার আমরা ছেড়ে দেব, তাহলে তেজস্ক্রিয় সিলভার ছেড়ে দিলে দেখা যাবে সিলভার আর আমার আয়রন 3+ ছিল, তার সাথে এই তেজস্ক্রিয় সিলভারটা কি হয়ে যাবে, আয়নিত হয়ে যাবে। তার মানে কি হলো, যদি থেমে যেত তাহলে এই পাশে কি বলো, আমরা সিলভার উৎপাদ হিসাবে পেতাম না, অবশ্যই আমরা কি বলো, সিলভার উৎপাদ হিসাবে পেলাম। তার মানে কি হলো, রাসায়নিক সাম্যাবস্থা কখনো কি হয় না বল, থামবে না, এটা একটা গতিশীল অবস্থা। ক্লিয়ার শিক্ষার্থীরা? তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো যদি কোনো সমস্যা থাকে, সেটা পরবর্তী ক্লাসে হয়তোবা আমি এগুলো নিয়ে আবার একটু আলোচনা করতে পারবো। তাহলে পরবর্তী টপিকে চলে যাই। তাহলে কি বোঝা গেল বলো, রাসায়নিক সাম্যাবস্থা থামে না, এটা কি বলো, চলমান অবস্থায় থাকে। যদিও স্থির বলে মনে হচ্ছিল, এখানে আমাদের রাসায়নিক সাম্যাবস্থা যে উভমুখী বিক্রিয়া, আর এটা কি বলো, যেহেতু তোমার অদক্ষেপ সৃষ্টি হয়ে গেছে, তার মানে মনে হবে যে রাসায়নিক বিক্রিয়া থেমে গেছে, কিন্তু আসলে রাসায়নিক বিক্রিয়া কি বলো, থামে না। কারণ আমরা এখানে কি দিছি বলো, যে সিলভার, যে আমরা ওই তেজস্ক্রিয় সিলভার ছেড়ে দিলাম, দেখা গেল এই পাশে তেজস্ক্রিয় সিলভার কি বলো আবার আয়নিত হলো, তার মানে অবশ্যই বিক্রিয়া অংশগ্রহণ করছিল। ঠিক আছে, তাহলে পরবর্তী টপিকে যাব, তার আগে তোমাদের কাছে আমার একটা হোমওয়ার্ক থাকবে। তোমরা কিসের জন্য হোমওয়ার্কটা দিচ্ছি, আসলে বই পড়তে হবে, বইয়ের কোনো বিকল্প নেই। আমরা ঘরে বসে বিশ্বটাকে জয় করব। কি হোমওয়ার্ক থাকলো, SW, কিভাবে উভমুখী বিক্রিয়াগুলোকে একমুখী করা যায়। একদম সিম্পল। কি কোশ্চেন দিলাম, উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়। তাহলে শিক্ষার্থীরা, এটা আমার হোমওয়ার্ক থাকবে তোমাদের কাছে। পরবর্তী ক্লাসে আমি অবশ্যই হোমওয়ার্কটা দেখবো তোমাদের কাছ থেকে, তোমরা কতটুকু বই থেকে শিখতে পারলা। তোমরা জানো যে উভমুখী বিক্রিয়া বদ্ধ পাত্রে যদি থাকে, তাহলে সেটা কি হয়ে যায় বলো, তোমার উভমুখী থাকে, খোলা পাত্রে একমুখী হয়ে যায়, অদক্ষেপ করতে হবে, বিক্রিয়ায় কিছু দ্রবণ যোগ করলে কি করা যায় বলো, একমুখী করা যায়। তাহলে এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই আমাকে দেখাবা। বই পড়তে হবে, বইয়ের কোনো বিকল্প নেই। আমরা যাব লাসাতেলের নীতি। দেখা গেছে বিগত সালগুলো তোমার লাসাতেলের নীতি 4 এর জন্য একটা কোশ্চেন থাকে, একটা বিক্রিয়া দিয়ে দেয়, তার উপর লাসাতেলের নীতি প্রয়োগ দেখাইতে বলে। যেহেতু ক্লাস ডিউরেশন আমার খুব কম, আমি ডিটেইলস আলোচনা করতে পারতাম, শুধু লাসাতেলের নীতি যদি আমি 45 মিনিট পড়াই বা 1 ঘন্টা পড়াই, এর উপরে আলোচনা করা যাবে। কিন্তু ক্লাস ডিউরেশন কি বলো, আমার খুব কম, আমার সবগুলো টপিক আলোচনা করতে হবে। তো লাসাতেলের নীতিটা আমি মুখে বলতেছি, যদি লিখতে যাই তাহলে তোমার অনেকটা সময় চলে যাবে। দেখো, লাসাতেলের নীতি কি বলা আছে, কোন বিক্রিয়া সাম্যাবস্থা থাকা অবস্থায় যদি ওই সময় একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমন ভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল কি হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। অর্থাৎ বিক্রিয়াটা হয় বাম দিকে চলে যাবে, না হলে ডান দিকে চলে যাবে। আমি আবার বলতেছি, বিকেলে লাসাতেলে আমার রাসায়নিক সাম্যাবস্থা, অর্থাৎ যখন বিক্রিয়াটা কি থাকে বলো, উভয়মুখী থাকে, তখন একটা কথা লিখেছিল যে এরকম, যে যদি কোন বিক্রিয়া সাম্যাবস্থা থাকা অবস্থায় যদি ওই সময় একটি নিয়ামক, কি কি নিয়ামক ছিল, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার যদি কোনো পরিবর্তন ঘটানো হয়, তবে সাম্যের অবস্থান এমন ভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল কি হয় বলো, প্রশমিত হয়। তাহলে আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে খুব সহজেই সেই সুচিন্তিত মতবাদটা তোমাদের আমি দেখাতে পারবো। তাহলে একটু দেখে একটা বিক্রিয়া লিখি। নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হলো। এটা হচ্ছে কি বলো, একটা বিক্রিয়া লিখলাম যেটা কি বলো, সাম্যাবস্থায় আছে।
এই বিক্রিয়া তোমরা জানো তাপ উৎপাদী বিক্রিয়া মানে 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। কত কিলো জুল? 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় লাসা তেলের নীতির আমরা প্রয়োগগুলো দেখব। কি কি দেখব? ফার্স্ট যদি দেখি তাপমাত্রা, সেকেন্ড চাপ, আর থার্ড হচ্ছে কি বলো ঘনমাত্রা। এই বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব আলোচনা করতেছি। তাপমাত্রা দিলে এই বিক্রিয়া কি বলো তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা তাপ বাড়াই দেই তাহলে বিক্রিয়ায় দেখা যাবে নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণ বাড়বে। আবার বলতেছি, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে বিক্রিয়া যাওয়ার কথা কি বলো সামনের দিকে, কিন্তু কি হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণটা কি বলো বৃদ্ধি পাবে। তাহলে কি করতে হবে? অবশ্যই তাপ কমাতে হবে যদি আমরা অ্যামোনিয়া পেতে চাই। তোমরা জানো যে রসায়নে হলো একটার সাথে একটা রিলেটেড। অ্যামোনিয়া আমরা কেন তৈরি করব? ইউরিয়া সার তৈরি করার জন্য। আমরা যদি সেকেন্ড পেপারে পঞ্চম অধ্যায় পড়ি ইউরিয়া সার কিভাবে বানাতে হয় আর তরল অ্যামোনিয়ার মাধ্যমে আমরা সেই বিক্রিয়াগুলো বা রিঅ্যাকশনগুলো তোমাদের আছে সেটা শিখতে পারবা। আর এই বিক্রিয়া থেকে আমরা কি বলো ওই ইউরিয়া সারটা তৈরি করতে পারি। পঞ্চম অধ্যায়ে তোমাদের ক্লাসে যাবো তখন সেটা দেখাবো ইউরিয়া সার কিভাবে তৈরি করা হয়। তাহলে এই বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া তাপ প্রয়োগ করলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর অর্থাৎ পশ্চাৎ দিকে অগ্রসর হয়। আর তাপ যদি কমাই বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণ বাড়বে। তাপ যা বললাম, চাপ হচ্ছে কি বলো তার উল্টাটা। তাহলে তাপ প্রয়োগ করলে যদি কি হয় বলো বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়, তাহলে চাপ যদি আমরা প্রয়োগ করি তাপ প্রয়োগ করলে বিক্রিয়া যদি পিছনের দিকে অগ্রসর হয় তাহলে চাপ প্রয়োগ করলে কি হবে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণ বাড়বে। তাহলে আমরা দেখি এই বিক্রিয়া তাপ প্রয়োগ করলে আমরা পাচ্ছি কি বলো নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণটা পাচ্ছি বেশি করে, নাইট্রোজেন আর হাইড্রোজেন। তাহলে চাপ যদি প্রয়োগ করি তাহলে কার পরিমাণটা বাড়বে বলো অ্যামোনিয়ার পরিমাণ বাড়বে। যদি দেখো রান্না করার সময় আমি যদি তাপ বাড়াই দিই তাহলে কি উৎপন্ন হবে বলো? ভাত খুব দ্রুত রান্না হচ্ছে, যদি পানি শুকিয়ে যায় তাহলে ভাত কি সিদ্ধ হবে না। তাহলে কি কাজ করা যাবে বলো? উপরে যদি ঢাকনাটা ডেকে দেয় তার মানে তাপ ও চাপ যদি দুটো একসাথে প্রয়োগ করি তাহলে দেখা যাবে কি বলো ভাতটা খুব তাড়াতাড়ি রান্না হচ্ছে। আমরা এই বিক্রিয়ায় যদি অ্যামোনিয়ার পরিমাণটা বাড়াতে চাই তাহলে এখানে আমার অত্যানুকূল তাপমাত্রা চাপ লাগবে। অত্যানুকূল তাপমাত্রা চাপ বলতে যে তাপমাত্রা চাপ দিলে বিক্রিয়াটা স্বাভাবিক গতিতে সংঘটিত হবে এবং উৎপাদের পরিমাণ খুব দ্রুত পাবো সেটাই হচ্ছে কি বলো অত্যানুকূল তাপমাত্রা চাপ। অবশ্যই তোমরা বইয়ের মধ্যে থেকে দেখে নেবা বা শিখে নেবা। আমরা দেখি তাহলে এই বিক্রিয়ার জন্য কি কি করতে হবে। আমরা আয়রন চূর্ণ দেব, প্রভাবক হিসেবে কি দেবো বলো আয়রন চূর্ণ। কি পড়াচ্ছি এখন? লাসা তেলের নীতির প্রয়োগটা দেখাচ্ছি। আর লাসা তেলের নীতি প্রয়োগ বলতে তাপের প্রভাব, চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব আমরা আলোচনা করতেছি। কিভাবে বিক্রিয়া আমরা অ্যামোনিয়ার পরিমাণটা বাড়াতে পারবো এবং কোন শর্তে অ্যামোনিয়ার পরিমাণটা বাড়ে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। দেখো যদি আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক হিসেবে দেই কি বলো প্রভাবক আয়রন, আর প্রভাবক সহায়ক হিসেবে দেই সহায়ক Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড। তাপ দেব বা তাপমাত্রা যেটা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, চাপ দেব 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার। তাহলে এই সবগুলো যদি আমরা একত্রে দেই তাহলে কি হবে বলো অ্যামোনিয়ার পরিমাণটা বাড়ানো যাবে অর্থাৎ আমরা ইউরিয়া সার তৈরি করতে পারবো। তাহলে আমরা অ্যামোনিয়ার পরিমাণ কিভাবে বাড়ানো যায় এই কোশ্চেনের মাধ্যমে সেটা শিখতে পারলাম। আর জানলাম কিভাবে কি হয় বলো যে একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় কি করলে আমার এই তোমার কিভাবে এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লাসা তেলের নীতি প্রয়োগটা থাকে সেটাও দেখাইলাম। যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হবে, তাপ যদি কমায় তাহলে সামনের দিকে যাবে, চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। এই জিনিসগুলো নোট করে রাখতে পারো তোমরা। আর পরবর্তীতে তোমরা যে প্রবলেমগুলো থাকবে সেটা আমি সলভ করব। এখন যদি বিক্রিয়াটা কি হতো বলো তাপ উৎপাদন না হতো, যদি কি হতো বলো তাপ উৎপাদন বিক্রিয়া না হয়ে যদি এই বিক্রিয়ার তাপ আমার যদি হারি হতো তাহলে কি হতো তার উল্টাটা হতো। তাপ প্রয়োগ করলে আমরা যা কি হচ্ছে বলো সামনের দিক পিছনের দিকে অগ্রসর হচ্ছিল
এখন তাপ হারি বিক্রিয়া কি হবে, সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা যা দেখছি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে শুধু বিপরীত গুলো করে নেবা তাহলে চলবে। এখন আমাদের কোশ্চেন হলো সব বিক্রিয়ায় কি তোমার চাপ প্রয়োগ করা যাবে? না, চাপ প্রয়োগ করার ক্ষেত্রে কিছু শর্ত আছে। দেখো, চাপের ক্ষেত্রে শর্ত হলো তোমার ধরো নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়ায় আমরা যে অ্যামোনিয়া তৈরি করছিলাম সবগুলোই কি হচ্ছে বলো, গ্যাসীয় অবস্থায় ছিল। বিক্রিয় গ্যাসীয় আর উৎপাদক গ্যাসীয়। যদি শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয় বলো, চাপের প্রয়োগটা থাকবে। যদি সলিড থাকে অথবা সলিড বলতে কঠিন, আর যদি লিকুইড বা অ্যাকুয়াস এই জাতীয় পদার্থ থাকে তাহলে এগুলো কি হয় না বলো, চাপ প্রয়োগ করলে আয়তনের পরিবর্তন ঘটে না। এর জন্য কি হবে না বলো, এই ক্ষেত্রে আমরা যদি গ্যাসীয় অবস্থায় না থাকে অন্য যে কোনো অবস্থায় যদি যে কোনো ভৌত অবস্থায় যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে চাপের কোনো প্রয়োগ থাকবে না। একটা হলো এটা শর্ত গেল একটা। আরেকটা শর্ত হলো যদি মূল সংখ্যা সমান থাকে, যেমন হাইড্রোজেন আয়োডিনের বিক্রিয়ায় আমার এটাও গ্যাস উভমুখী বিক্রিয়া মানে সাম্যাবস্থায় আছে। দেখো মূল সংখ্যা কি আছে বলো, একই আছে। এখানে এক মোল এখানে এক মোল। লক্ষ্য করে দেখো এই জায়গায় এক মোল আছে এখানে এক মোল আছে। কয় মোল পেয়েছে বলো, 2 মোল পেলা। তাহলে বিক্রিয়কের আছে 2 মোল, উৎপাদক কত মোল আছে বলো, 2 মোল। তাহলে এই বিক্রিয়ায় কি আমার এই তোমার লাসাতের নীতি প্রয়োগটা হবে না। কেন? কারণ আমাদের কি আছে বলো, লাসাতের নীতি প্রয়োগ হবে কিন্তু কি হবে না বলো, চাপের প্রভাব হবে না, মানে চাপের কোনো প্রভাব থাকবে না, যেহেতু মূল সংখ্যা কি আছে বলো আমার একই আছে। সমস্যা আছে কোনো শিক্ষার্থী? তাহলে আমরা লাসাতের নীতি পড়তে পারলাম। আর একটা আছে ঘনমাত্রার প্রভাব। দেখো এই বিক্রিয়ায় যদি আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়াই তাহলে কার পরিমাণটা বাড়বে বলো, অ্যামোনিয়ার পরিমাণটা বৃদ্ধি পাবে, মানে অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যাবে। তাহলে ঘনমাত্রার প্রভাবটা হচ্ছে আমরা যদি বিক্রিয়কের পরিমাণটা বাড়াই তাহলে উৎপাদন পরিমাণটা কি বলো, মানে বেশি পরিমাণে পাবো। তাহলে লাসাতের নীতির মূল বিষয়টা কি ছিল, যে এখানে আমরা তাপ প্রয়োগ করব, চাপ প্রয়োগ করব, ঘনমাত্রা তিনটা জিনিস বাড়ালে হয় বিক্রিয়া সামনের দিকে যাবে না বিক্রিয়া পিছনের দিকে যাবে। আর কিছু শর্ত প্রয়োগ করলে কি বলো, উৎপাদন পরিমাণটা বৃদ্ধি করা যাবে। তাহলে আমার তিনটা অংশ শেষ হয়ে গেল। কি কি করলাম, রাসায়নিক সাম্যাবস্থা, গতিময় অবস্থা, লাসাতের নীতি। এখন আমরা যাব কেপিকেসির মধ্যে সম্পর্ক। তার আগে আমার জানতে হবে ভরক্রিয়ার সূত্রটা। কেপিকেসি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে ভরক্রিয়ার একটা সূত্র আছে, আমি সূত্রটা আগে লিখতেছি, বোঝানোর জন্য আমার সূত্রটা লাগবে। ভরক্রিয়ার সূত্রটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ। আমি লিখতেছি, একটু দেখো। নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ। গতিবেগ তো তোমরা জানো যে বিক্রিয়াতে সংঘটিত হয়। গতিবেগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের বলতেছি দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়া অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। দেখো আমরা এখানে কি কি লিখছি, তাপমাত্রাটা আমার কি থাকতে হবে বলো, নির্দিষ্ট। তাহলে একটি বিক্রিয়ার বিক্রিয়ার যে গতিবেগটা বাড়তেছে বা কমতেছে তাহলে সেটা কি হবে বলো, বিক্রিয়া অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভরটা আবার কি, সক্রিয় ভর বলতে কি বোঝায়? সক্রিয় ভর বলতে আমরা দুইটা জিনিসকে বোঝাবো। এইখানে যা লিখছিলাম, একটা হচ্ছে কেপি, একটা হচ্ছে কি বলো, কেসি। একটা হচ্ছে তোমার মোলার ঘনমাত্রা, একটা হচ্ছে আংশিক চাপ। লিখছিস দেখো, মোলার ঘনমাত্রা, আংশিক চাপ।
তাহলে এখানে সক্রিয় ভর বলতে আমরা দুইটা জিনিসকে বোঝাবো। কি কি বোঝাবো বলো? প্রথমত হচ্ছে মোলার ঘনমাত্রা, দ্বিতীয়ত হচ্ছে কি বলো আংশিক চাপ। তাহলে আমরা আবার সূত্রটা যদি একটু দেখি, কি লিখছি? নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতে। এখন আমরা সরাসরি চলে যাব তোমার ওই কেপি কেসি যেখানে লেখা আছে কেসির সমীকরণে চলে যাব। আর এর সাথে আমরা এই কি বলে এটাকে তোমার ওই ভর ক্রিয়ার সূত্রটা, এটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র, ভর ক্রিয়ার সূত্র। তাহলে সূত্রের প্রতিপাদন বা সূত্রের প্রমাণটা হয়ে যাবে। তাহলে দেখি আমরা কিভাবে সূত্রটা প্রমাণ করব, আর তোমার ওই সূত্রের সাহায্যে কিভাবে কেপি আর কেসি নির্ণয় করা যাবে, সংজ্ঞা দেওয়া যাবে, কেপি আর কেসি কিভাবে সম্পর্ক তৈরি করা যাবে, গাণিতিক সমস্যা দেখা যাবে। ধরি আমরা এপি একটি উভমুখী বিক্রিয়া, উৎপাদ পেলাম কত বলো? সিডি। আবার বলতেছি এ বি হচ্ছে আমার বিক্রিয়া, উৎপাদ পেলাম কি বলো? সি ও ডি। তাহলে রাসায়নিক সাম্যাবস্থায় যখন বিক্রিয়াটা আমার আছে, তখন এই ক্ষেত্রে কিছুক্ষণ আগে তোমার ভরক্রিয়ার যে কথাটা ছিল, ভরক্রিয়ার সূত্রের মধ্যে যে কথাটা ছিল, এটা ছিল এরকম যে প্রতিটি বিক্রিয়কের মানে সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এখানে যদি আমরা লিখি আর এফ প্রপোর্শনাল, কি লিখবো? এ এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা। এখানে তৃতীয় বন্ধনী দ্বারা ঘনমাত্রাকে প্রকাশ করতেছি, ঘনমাত্রা। বা এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়াকে লিখছি বলো সমানুপাতিক। মানে সক্রিয় ভর বলতে এখানে মোলার ঘনমাত্রা আংশিক চাপকে বোঝায়, এখানে মোলার ঘনমাত্রার যে সমানুপাতিক তা দেখালাম। এখানে এ বি সি ডি প্রত্যেকেরই কি বলো ঘনমাত্রা যদি আমরা লিখি এ আর বি এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা, তৃতীয় বন্ধনী দ্বারা মূলত ঘনমাত্রাকে প্রকাশ করা হয়। ইচ্ছা করলে তোমরা সি এর মাধ্যমে লিখতে পারতা, যে এরকম ভাবে যদি লেখা যেত সি এ সি বি, তাহলে এটাকে আমরা কি বলো ঘনমাত্রার মাধ্যমে প্রকাশ করতে পারতাম। মানে সি এ যা আর এর আর থার্ড ব্র্যাকেট যে লেখা একই কথা। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখব, যে RF ইকুয়াল টু K1, কেটা সমানুপাতিক ধ্রুবক B, এক নম্বর সমীকরণ দিলাম। আবার RB বিক্রিয়া যখন পশ্চাৎ দিকে অগ্রসর হয় বায়ার যেটা, RB প্রপোর্শনাল CD। কোথা থেকে পেলাম? ভরক্রিয়ার সূত্র অনুসারে পেলাম। কারণ এখানে এ বি সি ডি প্রত্যেকই কি বলো এক একটা বিক্রিয়ক আর কি বলো উৎপাদের ঘনমাত্রা। বা RB ইকুয়াল টু K2 CD, দুই নম্বর সমীকরণ লিখলাম। তোমরা জানো যখন রাসায়নিক সাম্যাবস্থায় থাকে তখন বিক্রিয়ক আর উৎপাদ কি থাকে বলো সমান থাকে। তাহলে আমরা বিক্রিয়ক আর উৎপাদ যখন সমান হয়ে যাবে কি লেখা যাবে? 1 আর 2 নং সমীকরণ থেকে এরকম লেখা যাবে 1 ও 2 হতে RF ইকুয়াল টু কত হয়ে যাবে? RB। কারণ বিক্রিয়াটা কি আছে বলো সাম্যাবস্থায় ছিল এর জন্য। বা RF এর মানটা কত দেওয়া আছে? K1 A B। আর RB এর মানটা দেওয়া আছে কত বলো? K2 C D। দেখো সমস্যা আছে 1 ও 2 নং থেকে আমরা যা শুধু RF এর নিচে কি লিখছি বলো K1 AB এর ঘনমাত্রা, আর RB এর নিচে কি লিখছি K2 C ও D এর কি বলো ঘনমাত্রা। বা K1 K2 C D A B কি লিখছি বলো? K1 কে আমরা K2 দ্বারা ভাগ করলাম, মানে K1 এর নিচে আমরা K2 লিখছি। C D। তাহলে দেখো K1 কে K2 দ্বারা যদি ভাগ করি তাহলে এটাকে আমরা কি লিখব বলো KC, C বলতে ঘনমাত্রাটাকে লিখব। তাহলে C D A B, এটা হচ্ছে আমার কেসি সমীকরণ। কেসি লাইট স্বল্পতা হচ্ছে, আচ্ছা দেখো দেখো কেসি কি লেখা যায় বলো সি ডি, তার মানে উৎপাদের ঘনমাত্রাকে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে যদি ভাগ করি তাহলে যা পাওয়া যাবে
সেটা হচ্ছে কি বলো কেসি। এই কেসিটাই হচ্ছে কি বলো সাম্য ধ্রুবক। তাহলে দেখো কেসি সমান সাম্য ধ্রুবক। তাহলে সাম্য ধ্রুবক কেসির মানে কিভাবে পাবো? যদি আমার উৎপাদের ঘনমাত্রাকে বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা ভাগ করে তাহলে সেটা কি হয়ে যায় বলো কেসি হয়ে যাবে। তাহলে আমরা আরো সাধারণ সমীকরণের মাধ্যমে দেখাতে পারি, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণের মাধ্যমে দেখাতে পারি। কিভাবে দেখাবো একটু লক্ষ্য করো। ধরো একটা বিক্রিয়া লিখলাম a প্লাস বি, বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হলো c প্লাস ডি। এখানে আমরা ধরো 2c লিখলাম, তাহলে কি দেখা যাবে যে এখানে আমরা যদি কেসি লিখি তাহলে লিখবো c এর ঘনমাত্রা, তার মানে কি বলো উৎপাদের ঘনমাত্রা ভাগ হচ্ছে তোমার ওই উৎপাদের ঘনমাত্রা d এর ঘনমাত্রা ডিভাইডেড বাই কত বলো a এর ঘনমাত্রা b এর ঘনমাত্রা মানে বিক্রিয়কের ঘনমাত্রা। এখন এখানে আমার কি আছে বলো 2 আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে টোটা উপরে চলে যাবে। বুঝতে পারছো? তাহলে যদি আমার সামনের মূল সংখ্যা থাকে, মূল সংখ্যাটা কি বলো পাওয়ার হিসেবে ব্যবহার করব বা সূচক হিসেবে ব্যবহার করব। তাহলে আগের যে বিক্রিয়াটা লিখছিলাম নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি বলো অ্যামোনিয়া, এই ক্ষেত্রে আমরা কেসির সমীকরণ দেখাতে পারবো। এখানে কি আছে বলো অ্যামোনিয়া আছে আমার উৎপাদ, তার মানে NH3 ঘনমাত্রা এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই কি লিখবো বলো নাইট্রোজেনের ঘনমাত্রা হাইড্রোজেনের ঘনমাত্রা। এর সামনে কত আছে বলো 3H, এটা আমরা দেব কি হিসাবে বলো পাওয়ার হিসাবে। তাহলে আমরা কেসির সমীকরণ পেলাম। এখন চলো আমরা কেপির সমীকরণ তৈরি করি। সেম একইভাবে আমরা কেপির সমীকরণ তৈরি করতে পারবো। দেখো কেপির সমীকরণ কিভাবে তৈরি করি। কেপির সমীকরণ তৈরি করার জন্য সেম আগের মতো আমরা বিক্রিয়াটা লিখি a b c প্লাস কত বলো d। এটা একটা উভমুখী বিক্রিয়া, গ্যাসীয় বিক্রিয়া, গ্যাসীয় উভমুখী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আগের মতো সেম লিখি RF প্রপোর্শনাল PA PB, এখানে P দ্বারা কাকে বোঝানো হয়েছে বলো আংশিক চাপকে বোঝানো হয়েছে, আংশিক চাপ। তাহলে আমার ওই ভল্টের সূত্রের মধ্যে ছিল যে বিক্রিয়ক আর উৎপাদের আংশিক চাপগুলো কি থাকে বলো আংশিক চাপগুলো মোলার ঘনমাত্রা মানে সরি আংশিক চাপের কি ছিল বলো সমানুপাতিক ছিল। এই জায়গায় a আর b এটা হচ্ছে কি বলো যদি আমরা আংশিক চাপ লিখি PA PB তাহলে তার সমানুপাতিক, বা RF ইকুয়াল টু কি লিখবো বলো K1 PA PB। এক নাম্বার ইকুয়েশন দিলাম। সেম অনুরূপ ভাবে একবার লিখে ফেলি, বোঝাইতে গেল যে RF হবে তোমার K1 PA PB। অনুরূপ ভাবে যদি লিখি তাহলে আমরা কি লিখবো বলো RB ইকুয়াল টু K2 PC আর কত বলো PD। দুই নাম্বার সমীকরণ। এখানে P দ্বারা আংশিক চাপকে বোঝানো হয়েছে। যদি আমরা যেহেতু রাসায়নিক সাম্যাবস্থায় আছে তাহলে অবশ্যই আমরা কি লিখতে পারবো বলো আগের মতো RF সমান কত বলো RB, যেহেতু সম্মুখ বিক্রিয়া আর উপাচ্যপ্রতি বিক্রিয়া হার কি থাকে বলো সমান থাকে। বা তাহলে K1 PA PB ইকুয়াল টু K2 PC PD। যদি আমরা K1 কে K2 দ্বারা ভাগ করি তাহলে কি লেখা যাবে যে K1 ভাগ K2 ইকুয়াল টু উপরে থাকবে PC PD আর নিচে কি লিখবো বলো PA PB। আর K1 আর K2 টাকে যদি ভাগ করি দুইটা ধ্রুবককে আমরা একটা ধ্রুবক লিখলাম সেটা কি বলো K। আর যেহেতু আমরা আংশিক চাপ পড়াচ্ছি মানে তোমার চাপের সাথে সম্পর্ক পড়াচ্ছি, আগে মোলার ঘনমাত্রার সাথে ছিল C আর এখন কি বলো আংশিক চাপ, চাপ বলতে প্রেসার, এর যদি কি লিখবো বলো P আর C ছিল কি বলো ঘনমাত্রা। তাহলে Kp ইকুয়াল টু PC PD ডিভাইডেড বাই কত বলো PA PB। তাহলে এখানে আমরা যে সমীকরণটা পেলাম আগের মতো সেম সমীকরণই পেলাম। আগে ছিল যার শুধু ঘনমাত্রা ছিল, এখন ঘনমাত্রার জায়গায় কি লিখছি বলো আমরা চাপ লিখছি, চাপ বলতে প্রেসার, এখানে এর জন্য লিখলাম P। তাহলে এই সমীকরণটাকে আমরা সাধারণ সমীকরণের মাধ্যমে যদি প্রকাশ করি, সাধারণ সমীকরণ বলতে আগের মতো যদি আমরা দেখাই যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া
যদি আমরা অ্যামোনিয়া গ্যাসটা পাই, আর এই অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে যদি আমরা কেপি ব্যবহার করি তাহলে কি লিখবো, পি, এখানে লিখবো NH3, পাওয়ার আছে কত বলো 2 হিসাবে লিখবো সূচকের নিয়ম অনুসারে। আর যেহেতু সামনে কি আছে আমার বলো, মূল সংখ্যাটা আছে 2, উপরে আমরা স্কয়ার হিসেবে দিয়ে দিলাম। আর এখানে আছে নাইট্রোজেন, তারপরে PN2, তারপর কি লিখবো বলো PH2, আর সামনে আছে 3, তাহলে সেটা কিউব হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে কেপি আর কেসি হচ্ছে কি বলো আমার এখানে, কেপিটা হচ্ছে সাম্যদ্রব্য, সরি কেসিটা হচ্ছে সাম্যদ্রব্য মানে ঘনমাত্রা সাম্যদ্রব্য, আর এখানে কেপিটা হচ্ছে কি বলো আংশিক চাপে সাম্যদ্রব্য। তোমাদের কাছে আমার হোমওয়ার্কটা হচ্ছে কেপি ও কেসি ভালো সংজ্ঞা। অবশ্যই সেটা তোমরা বই পড়তে পারো, বইয়ের মাধ্যমে ভালো সংজ্ঞা পাবা। তোমাদের আমি আগে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে উপমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়, আর একটা হোমওয়ার্ক হচ্ছে কি বলো কেপি ও কেসি এর মধ্যে ডেফিনেশন মানে সংজ্ঞাটা তোমরা লিখে আমাকে কমেন্ট বক্সে দিবা, কেপি কেসির সংজ্ঞা। এখন আমার লাস্ট যে টপিকটা আছে সেটা হলো কেপি ও কেসির মধ্যে যে একটা সম্পর্ক আছে যার সাহায্যে আমরা সহজেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে পারবো। এই কেপি ও কেসির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা একটা দেখাবো যে কিভাবে কেপি ও কেসির মধ্যে একটা সমীকরণের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটা দেখাবো, যার সাহায্যে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে একটা উপমুখী গ্যাসীয় একটা উপমুখী বিক্রিয়া যদি লিখি এ এ বি বি, বিক্রিয়ার ফলে ধরো এল এল এম এন, সামনে যে ছোট এ বি লিখছি এল এম লিখছি, এগুলো হচ্ছে কি বলো এইগুলো হচ্ছে আমার সামনে মূল সংখ্যা, মানে যে সংখ্যাগুলো থাকে 1 2 3 4, 1 থাকলে তো লেখা থাকে না, 2 3 4 যদি লেখা থাকে, এবার বিক্রিয়া সমাধান বিধান 4ও হয় না, সাধারণত 2 আর 3 থাকে, মানে আমাদের যে মৌলিক সংখ্যাগুলো থাকে 2 3 সেগুলো আমরা লিখলাম। একটা সমীকরণের সাথে পরবর্তী দেখাবো যার সাথে একটা আমরা সাধারণ সমীকরণ হিসাবে এই সমীকরণটাকে নিয়ে ফেললাম। এটা হচ্ছে একটা অবমুখী বিক্রিয়া, আর হচ্ছে কি বলো গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখাইছিলাম কেসি সমান কি লিখবা বলো, তোমার আমরা যদি এইভাবে লিখি যে Cl উপরে L, কোন সমস্যা আছে? আমি দেখাইছিলাম A এর ঘনমাত্রা এইভাবে লেখা যে কথা, আর আমরা Cl লেখা একই কথা। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো Cl এর উপরে কত বলো L, আর কি থাকলো মানে মোট কথা হলো উৎপাদের যে ঘনমাত্রা আছে সেটা লিখতেছি। তাহলে CMM ডিভাইডেড বাই CAA, আবার কি লিখবো বলো CBB। এটাকে আমরা যদি 1 নাম্বার সমীকরণ দেই তাহলে কেপি কে কিভাবে লেখা যাবে দেখো, কেপি সমান লেখা যাবে PLL PMM PAA PBB। তাহলে সমীকরণ নাম্বার কত বলো 2। একটা কি লিখছি কেসি সমীকরণের সাহায্যে প্রকাশ করছি, আরেকটাকে বলো কেপির সমীকরণের সাহায্যে প্রকাশ করছি। তোমরা একটা আদর্শ গ্যাসের সমীকরণ হিসেবে করছিল এরকম যে PV nRT, মনে আছে তো? যে আমরা সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে আমরা তোমার যে গ্যাসীয় পদার্থ ওই আমরা যে কিছু সূত্র পড়ছিলাম, বয়লের সূত্র, চার্চের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তার আমরা সামগ্রিকভাবে তিনটা সূত্রের আমরা সূত্র থেকে কি পেয়েছিলাম বলো PV nRT, এই সমীকরণটা পেয়েছিলাম। এখানে আমরা যদি পিটা রেখে দেই, n এর নিচে যদি v নিয়ে যাই RT, মোট কথা হলো n হচ্ছে মূল সংখ্যা, এই মূল সংখ্যাকে যদি আয়তন দ্বারা ভাগ করি তাহলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে কি বলো ঘনমাত্রা। তাহলে P CRT, তাহলে এখানে n/v মানে হচ্ছে কি বলো c, আর c মানে হচ্ছে ঘনমাত্রা। দেখো এই সমীকরণে P কত বলো CRT, এই P এর সমীকরণটাকে যদি আমরা P সমান CRT যদি 2 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে কি হবে, কি লিখবো যে 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। দেখো P মানে কত বলো CRT, তাহলে আমরা উপর থেকে একটু মুছে আমরা এই সমীকরণের সাহায্যে কি লিখতে পারি বলো, এই যে Kp P মানে কত লিখতে পারবো বলো CRT, নিচে L উপরে L। P মানে কত বলো CRT, নিচে M উপরে M।
এখানে টি মানে কত বলো সি আর টি, নিচে এ উপরে এ। এখানে পি মানে কত বলো সি আর টি, নিচে বি উপরে কত বলো বি। তাহলে লিখি যে কেপি ইকুয়াল টু, এখানে আমার সি এল টু দি পাওয়ার এল আর টু দি পাওয়ার এল। নিচে আমরা এলটা লিখতে পারবো না, কারণ আর হচ্ছে ধ্রুবক আর টি হচ্ছে তাপমাত্রা, সেটা একটা ধ্রুবক সংখ্যা। এখানে সি এম টু দি পাওয়ার এম, আবার কি লেখা যায় বলো আর টু দি পাওয়ার এম। এই এম বা এল আমরা লিখলাম না, কারণ হচ্ছে ধ্রুব সংখ্যা কোনো বিক্রিয়ক বা উৎপাদের তোমার ওই কি বলে বিক্রিয়ক বা উৎপাদ থাকতে পারবে না, এর জন্য সি এ টু দি পাওয়ার এ, তারপরে সি বি টু দি পাওয়ার বি। একবার যদি লিখে ফেলি তাহলে আর টু দি পাওয়ার কত এ, আবার আর টু দি পাওয়ার কত বলো লেখা যাবে বি। উপরে আমার 1 নম্বর সমীকরণটা লাগবে, এর জন্য সমীকরণটা আমরা লিখে রাখছি। দেখো তাহলে কি লেখা যাবে, বা কেপি ইকুয়াল টু, এখানে যদি আমরা লিখে দেই সি এল টু দি পাওয়ার এল, তারপরে তোমার সি এম টু দি পাওয়ার এম আর টু দি পাওয়ার, এখানে কত আছে বলো এম আর এম। যদি আমরা সমীকরণটাকে কি লিখি বলো এল প্লাস এম। যদি আরো একাধিক যদি থাকতো, কি বলতেছি কথাটা শোনো, যদি আরো একাধিক মূল সংখ্যা থাকতো তাহলে প্লাস দিয়ে ডট ডট দিয়ে আমরা লিখতে পারতাম। যদি আরো একাধিক মূল সংখ্যা থাকতো সেগুলো আমরা লিখে দিতে পারতাম। আর নিচে কি লেখা যাবে বলো সি এ টু দি পাওয়ার এ, আবার কি লেখা যাবে বলো সি বি টু দি পাওয়ার বি। এখানে লেখা যাবে আর টু দি পাওয়ার, আমরা সূচকের নিয়ম অনুসারে কি হয় বলো পাওয়ার গুলো যোগ করতে হবে, তাহলে a প্লাস b প্লাস ডট ডট ডট। যদি আরো থাকতো মূল সংখ্যা তাহলে সেগুলোকে আমরা লিখতে পারতাম। সামনের ক্লাস অবশ্যই ভালোভাবে করতে হবে, কারণ আমরা কেপিকেসি মাধ্যমে কিভাবে আমরা এককগুলো শিখতে পাবো। তরল তরল দ্রবণের ক্ষেত্রে শিখবো, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শিখবো, কঠিন পদার্থের ক্ষেত্রে কিভাবে আমরা একক নির্ণয় করতে হয় সেটা শিখাবো। আজকে তো আর একসাথে সবগুলো শেখানো যাবে না। দেখো সি এল টু দি পাওয়ার এল, সি এম টু দি পাওয়ার এম, সি এ টু দি পাওয়ার এ, সি বি টু দি পাওয়ার বি। এখন আমরা লিখতে পারি আর এল প্লাস এম প্লাস ডট ডট। যদি একাধিক থাকতো তাহলে আমরা লিখতে পারতাম মাইনাস। মানে আমরা জানি কি বলো, যদি সূচকের নিয়ম অনুসারে ভাগ কি হয়ে যায় বলো বিয়োগ হয়ে যায়। তোমরা খুব ভালো জানো, ম্যাথমেটিক্যাল কাম তোমরা খুব ভালো পারো, আমার থেকে আরো বেশি ভালো পারো। তাহলে আমরা এইভাবে লিখলাম, কি লিখছি এখানে আর.টি এর উপরে কি লিখলাম বলো, এটা আমার মূল জিনিস কিন্তু লাগবে। কি লিখছি আর.টি এর পাওয়ার উপরে যে আমার মূল সংখ্যাগুলো ছিল সেই মূল সংখ্যাগুলো লিখছি, আর মাইনাস করে দিছি কি বলো নিচে যে ভাগ হিসেবে আর.টি নিচে ছিল সেটা কি বলো মাইনাস হিসেবে দিলাম সূচকের নিয়ম অনুসারে। তাহলে দেখো সরাসরি সমীকরণটা হয়ে যাবে এখন, বা কেপি আমরা সুতরাংও দিতে পারি এখানে, যে কেপি ইকুয়াল টু এতটুকু 1 নং সমীকরণের দিকে তাকাই দেখো তো 1 নং সমীকরণের মধ্যে কি আছে বলো, দেখো কেসি ইকুয়াল টু সি এল টু দি পাওয়ার এল, সি এম টু দি পাওয়ার এম, সি এ টু দি পাওয়ার এ, সি বি টু দি পাওয়ার বি। এর টোটালটার মানে হচ্ছে কত বলো কেসি। তাহলে আমরা লিখে ফেললাম কেসি। আর এখানে কি আছে বলো আর.টি, এই যে আর.টি লিখলাম। আর এই বিক্রিয়ক কি লিখছি বলো, যে উৎপাদের মূল সংখ্যা বিয়োগ হচ্ছে কি বলো বিক্রিয়কের মূল সংখ্যা, এটাকে আমরা কি লিখবো বলো ডেল এন। এটাই হচ্ছে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক। দেখতে পারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে দেখো আমি আবার একটু বলতেছি। আমরা কেপি আর কেসির যে সমীকরণগুলো তৈরি করেছিলাম সেই সমীকরণ থেকে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে ভাগ করে আমরা ঘনমাত্রা নির্ণয় করলাম। নির্ণয় করে তাহলে দেখতে পারলাম যে ডেল্টা এন, এখানে আমরা ডেল্টা এন বা ডেল এন যে যেভাবে উচ্চারণ করো একই জিনিস। তাহলে ডেল্টা এন মানে কি হচ্ছে বলো, ডেল্টা এন মানে হচ্ছে উৎপাদের মূল সংখ্যা, উৎপাদের মূল সংখ্যা বিয়োগ হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যা, বিক্রিয়কের মূল সংখ্যা। তাহলে আমরা যে সমীকরণ পেলাম কেপি ইকুয়াল টু কেসি আর টু দি পাওয়ার ডেল এন, এই সমীকরণের সাহায্যে আমরা অঙ্ক করতে পারবো। যদি আমার কেসির মান দেওয়া থাকে, আর এর মান তোমরা জানো মোলার গ্যাস ধ্রুবক একটা নির্দিষ্ট মান আছে। যদি লেটার অ্যাটমোস্ফিয়ার থাকে 0.081, যদি তোমার এসআই একক বা সিজিএস একক থাকে 8.416 দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। আর এখানে ডেল্টা এন এর মান তো নির্ণয় করে শিখাইলাম যে ডেল্টা এন মানে হচ্ছে কি বলো
তোমার ওই ওই কি বলে তোমার এই উৎপাদের মূল সংখ্যা আর হচ্ছে কি বলো বিক্রিয়কের মূল সংখ্যা নির্ণয় করে বসাইতে পারছি। তো তোমার নির্দিষ্ট তাপমাত্রা যদি 25°C থাকে তাহলে তোমার আমরা তো জানি যে নরমাল টেম্পারেচার কত বলো 25°, রুম টেম্পারেচার যাকে বলা হয় 25°C, এর মাধ্যমে আমরা 298 কেলভিন দিয়ে অঙ্কটা করতে পারবো। তাছাড়া যদি আমাদের তাপমাত্রা উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেই তাপমাত্রা আমরা যোগ করে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে আমরা সহজে কি বলো কেপি ইকুয়াল টু কেসি, কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল এন সমীকরণের সাহায্যে সাধারণ অঙ্কগুলো করতে পারবো। আমি একটা কথা বলতেছি, সাধারণ অঙ্কগুলো আমরা দেখি যে বেশিরভাগ অঙ্ক আসে তোমার কেপি ও কেসির মধ্যে সম্পর্ক দিয়ে। কিরকম ভাবে অঙ্ক আসে যে বিয়োজন ধ্রুবক, কিভাবে বিয়োজন ধ্রুবকটা আবার কি আলফা সংক্রান্ত অঙ্ক আসে। দেখবা আলফার মান 80% এরকম দেওয়া থাকে, সেটা সামনের ক্লাসের জন্য রেখে দেব। আর সামনের ক্লাসে আমরা কিভাবে তোমার বিয়োজন ধ্রুবক এবং কেপিকেসি যে আমরা সমীকরণ আছে বিয়োজন ধ্রুবকের শতকরার মাধ্যমে প্রকাশ করে অঙ্কগুলো করব, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমার যেহেতু ক্লাস ডিউরেশন খুব কম বা সময়টা খুব কম, আমার মনে হয় ক্লাস শেষ হয়ে যাবে। তার আগে আমি যা শুধু একটা জিনিস দেখাচ্ছি যে তোমার কেপি ইকুয়াল টু কেসি আর টু দি পাওয়ার ডেল এন এই সমীকরণের সাহায্যে কিভাবে আমরা অঙ্ক করতে পারবো। তোমরা বলতে পারবে বারবার এই সমীকরণ কেন দেখাচ্ছি, কারণ এই সমীকরণটা ইম্পর্টেন্ট, এই এর জন্য দেখাচ্ছি। আর আমাদের বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অনেক বেশি যে সমীকরণ শিখতে হয় তা না, আমরা গোটা কয়েকটা সমীকরণের সাহায্যে সবগুলো অঙ্ক আমরা করতে পারবো। সামনে ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কিভাবে আমরা কেপিকেসি বিয়োজন ধ্রুবক দিয়ে আর যে সমীকরণগুলো পরীক্ষাতে আসে সেগুলোর সাহায্যে আমরা অঙ্কগুলো করে দেখাবো। আর এখান থেকে আমরা দেখো তোমার ওই যে অ্যামোনিয়া যে লিখলাম এখানে ডেল্টা এন এর মানটা বের করে দেখাচ্ছি। ডেল্টা এন মানে কি ছিল বলো, ছিল উৎপাদের মূল সংখ্যা। তাহলে উৎপাদের মূল সংখ্যা কত পেয়েছে বলো 2। আর বিক্রিয়কের মূল সংখ্যা এখানে কয় মোল আছে 3 মোল, আর এখানে কয় মোল আছে বলো 1 মোল। তাহলে টোটাল যোগ যদি করে আমরা 3 যোগ 1 তাহলে 2 বিয়োগ হচ্ছে কত বলো 4, তার মানে -2। তাই দেখি আমরা এই সমীকরণের সাহায্যে কি লেখা যাবে, কেপি ইকুয়াল টু কেসি আর এর মান নির্দিষ্ট, ধ্রুবক টি এর মান নির্দিষ্ট, ডেল্টা এর মান কত বলো -2। এই -2 দিয়ে কিভাবে একক নির্ণয় করতে হবে সেটা সামনের ক্লাসে শিখাবো। কেপি আর কেসি সমীকরণের সাহায্যে কিভাবে আমরা একক নির্ণয় করব। আবার বলছি তরল তরল দ্রবণ, তারপরে তোমার হচ্ছে গ্যাসীয় দ্রবণ, অ্যাকুয়াস যেগুলো থাকে সবগুলো সমীকরণ কি বলো তোমাদের সামনের ক্লাসের জন্য আমরা রেখে দিলাম যে কিভাবে আমরা ওই ডেল্টা এর সাহায্যে মান নির্ণয় করে এককগুলো নির্ণয় করতে পারবো। তো সবাই ভালো থাকবে, ঘরে বসে আমরা বিশ্বটাকে জয় করব। আমরা যেভাবে পারি সব ভালোভাবে আমরা প্রস্তুতি নেব, যেভাবে আমাদের পরীক্ষা ভালো হবে আমরা এ প্লাস কিভাবে পেতে পারবো। রসায়নে অবশ্যই আমার মানিজ্য রাখতে হবে, অবশ্যই আমরা ভালো করব। আর বাসায় পড়া 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 পড়ো, এখন তোমরা অনেক সময় পেয়েছো, পড়ো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। সবাই আমরা ভালো থাকবো। এই পর্যন্ত আজকে। অফ করো, কই